মার্ডারে অভিযুক্ত মুগ্ধ সিদ্ধার্থের ডিএনএ ও ডোপ টেস্টের সিদ্ধান্ত মেলেনি ধর্ষণের আলামত, দ্রুত রহস্য উন্মোচনের দাবি জামায়াতের। এবং সংকটের মধ্যে সক্ষমতার জানান দিচ্ছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে 1200 মেগাওয়াট, চাহিদা অনুযায়ী ব্যবস্থাপনায় সাফল্য। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে আটকের জেরে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন 6 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে নগরের কোতোয়ালি থানার সামনে সহকর্মী গোলাম নবী দুলাল রয়েছেন, সরাসরি যাচ্ছি তার কাছে। শ্রমিক নেতা গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা যে অবরোধ কর্মসূচি ডেকেছিল সেটি কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত অব্যাহত আছে। আমরা তথ্য নিয়ে জেনেছি যে এখন পর্যন্ত অবরোধ চলাকালীন সময় বিশেষ করে বিকেল 3টার দিকে কোতোয়ালি থানার সামনে 2টি বাস কিন্তু আপনার জ্বালিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি আরও কিছু বাস ভাঙচুর করা হয়। তবে এই পুলিশের যে কর্মকর্তা আপনার অ্যাডিশনাল এসপি যেটা জানিয়েছিলেন যে 3টি মামলায় শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পরে কিন্তু যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল এখন কিছুটা হলে স্তিমিত। থানার সামনে সেভাবে আমরা এখনও শ্রমিকদের সেভাবে উত্তেজনা আমরা লক্ষ্য করছি না। তবে শেখ বাদশাকে কিন্তু কঠোর পুলিশি প্রহরায় কিন্তু আদালতে নিয়ে যাওয়া হয় এবং আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন। তবে ইতিমধ্যে শ্রমিকদের মধ্যে কিন্তু এখনও যেটি রয়েছে তারা যেটা বলছেন যে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি এখন পর্যন্ত যে অবরোধ তারা চালিয়ে যাবেন না অবরোধ তারা উড্র করবেন। আমরা নেতাদের সঙ্গে কথা বলেছিলাম। তবে এই সময়ের মধ্যে আমরা দেখেছি যে প্রায় 10 থেকে 12 জন শ্রমিক আপনার আহত হয়েছেন এবং দুই পক্ষের যে সংঘর্ষের কারণে কিন্তু আপনার অনেক শ্রমিক আহত হয়েছেন। বিশেষ করে আপনার পলাশ নামে একজন শ্রমিকের অবস্থা খুব ভয়ানক বলে তাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে। তারপরেও আপনার শ্রমিকদের মধ্যে কিন্তু এখনও উত্তেজনা বিরাজ করে। তাদের যে বিষয়টা যারা তারা যে বলছেন যে এই যে শ্রমিক নেতা আপনার শেখ বাদশাকে তারা গ্রেপ্তার করার কারণে তারা যে অবরোধ কর্মসূচি ডেকেছিল এবং তারা বলছেন এটা ন্যায্য এবং তারা বলছেন যে তাকে ছেড়ে না দেওয়া হলে তাদের যে দাবি ছিল কিন্তু আমরা দেখছি তাকে জেল হাজতে প্রেরণ করার পরেও শ্রমিকরা কিন্তু এখনও তার নিঃশর্ত মুক্তি দাবি করছেন। তো আমার কাছ থেকে এই কোতোয়ালি থানার সামনে শ্রমিক অবরোধের সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে। রংপুরে একই পরিবারের 4 জনকে শ্বাসরোধে হত্যা করেছে সিদ্ধার্থ ও মুগ্ধ। তবে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। দুপুরে ব্রিফিংয়ে পুলিশ আরও জানায় গ্রেফতার 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে। এদিকে মার্ডারের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের জবানবন্দির তথ্য তুলে ধরে তিনি বলেন, ময়না তদন্তে 4 জনকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে, তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গামছা দিয়ে টান মেরে ফেলে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার 2 জনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন? বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। গ্রেফতার 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। আমাদের যে 2 জন অভিযুক্ত এরেস্ট আছে সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া এগুলা আমাদের আন্ডার প্রসেস। তদন্তের নানা দিক নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে যান পুলিশ কমিশনার। এদিকে দুপুরে নগরীর জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 4 হত্যাকাণ্ড নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। এই হত্যাকাণ্ড কেন হলো এটার ধোঁয়াশা এখনো কাটছে না। এটা আমাদের উদ্বেগের বিষয় যে আমাদের মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়? হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জোর দাবি করছি। গত 22 আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলেমেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর।
সংকটের মধ্যে সক্ষমতার জানান দিচ্ছে বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। জাতীয় গ্রিডে দৈনিক যুক্ত হচ্ছে 1200 মেগাওয়াট। চাহিদা অনুযায়ী ব্যবস্থাপনায় সাফল্য বলছেন সংশ্লিষ্টরা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। দেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকট, কম উৎপাদন আর লোডশেডিং সব মিলিয়ে চাপে জাতীয় গ্রিড। এমন পরিস্থিতিতে তুলনামূলক স্থিতিশীল উৎপাদন ধরে রেখেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। 1320 মেগাওয়াট সক্ষমতার এই কেন্দ্র থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যোগ হচ্ছে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ, যা নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন ও সরবরাহ হচ্ছে। আমরা পরিবেশের কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া আসে না। আর আমরা এই মুহূর্তে গ্রিডের ডিমান্ড অনুযায়ী জেনারেশনে আছি এবং আমাদের প্ল্যান্ট এখন আমরা স্মুথলি রানিং করতেছি। দেশের প্রকৌশলীরাই তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের সক্ষমতা রাখছে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের এই কর্মকর্তা। বর্তমানে আমাদের বাংলাদেশি প্রকৌশলীদের দ্বারাই পরিচালিত হচ্ছে। এখানে ইন্ডিয়ান প্রকৌশলী যারা ছিলেন তারা আমাদের নবনিযুক্ত প্রকৌশলীদেরকে অত্যন্ত সুন্দরভাবে প্রশিক্ষণ প্রদান করেছেন এবং তারা দক্ষতা, আমাদের নিজস্ব প্রকৌশলীরা দক্ষতা অর্জন করেছেন এবং তারা এখন সক্ষম এই বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য। চাহিদা অনুযায়ী কয়লা আমদানি করতে পারা ও নিয়মিত ব্যবস্থাপনায় এমন সাফল্য বলছেন সংশ্লিষ্টরা। আগামী নভেম্বর পর্যন্ত কয়লার মজুদ রয়েছে বলেও জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক। যেটা সমস্যা একটু আসছিল এটাই শেষ হয়ে গেছে। আমার জেনারেশন এরকম থাকবে। আমরা এটা জেনারেশন এপ্রিল মাস থেকে করছি। আমার কয়লা এখন নভেম্বর পর্যন্ত কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টরা বলছেন, বড় এই কেন্দ্রের উৎপাদন সক্ষমতা ধরে রাখা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি বাড়তি চাহিদা মোকাবিলাতেও সহায়তা করবে রামপাল। সময় সংবাদ, বাগেরহাট। দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচনের পথে বাংলাদেশ। চট্টগ্রামের 55 একরের জলিল টেক্সটাইলের জায়গায় গড়ে উঠছে আধুনিক সমরাস্ত্র তৈরির কারখানা। বন্ধ হয়ে যাওয়া একটি শিল্প প্রতিষ্ঠান এবার রূপ নিচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ কেন্দ্রে। 1961 সালে 55 একর জায়গায় যাত্রা শুরু। সুতা ও কাপড় উৎপাদনের একসময় বেশ সুনাম ছিল জলিল টেক্সটাইলের। তবে দীর্ঘদিন লোকসান গুনতে গুনতে 2004 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। এরপর নানা প্রক্রিয়া শেষে এবার নতুন পরিচয়ে ফিরছে জলিল টেক্সটাইলের এই বিশাল জমি। জমি হস্তান্তর উপলক্ষে বৃহস্পতিবার জলিল টেক্সটাইল প্রাঙ্গণে চুক্তি সই হয় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF এর মধ্যে। এখানে আধুনিক সামরিক সরঞ্জাম ও সমরাস্ত্র উৎপাদনের জন্য নতুন প্লান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার পাশাপাশি সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি আধুনিক ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মিলটিকে পুনর্জীবিত করতে বিটিএমসি ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় PPPর আওতায় নতুন উদ্যোগ গ্রহণ করে। শুধু দেশের চাহিদা পূরণ নয়, ভবিষ্যতে উৎপাদিত সমরাস্ত্র রফতানির লক্ষ্য আছে জানিয়ে সেনাপ্রধান বলেন, এতে কয়েক গুণ বাড়বে কর্মসংস্থান। পাশাপাশি সমরাস্ত্র রফতানি থেকে আসতে পারে বৈদেশিক মুদ্রা। প্রতিরক্ষা শিল্পের উন্নয়নকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। আমদানি করে যুদ্ধ করা সম্ভব না, তো সেই দিক খেয়াল রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনেক প্ল্যান করেছি, অন্যান্য জায়গাও আমাদের প্রয়োজন হবে। এখানে আমাদের নিজস্ব কিছু জায়গা আছে যেটা আমরা ব্যবহার করব। আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এটাকে কিভাবে রপ্তানিমুখী করা যায় সেদিকে নিজেদেরকে আরো সম্পৃক্ত করা। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তিতে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তুলনামূলক কম খরচে ড্রোন সহ আধুনিক নানা সমরাস্ত্র তৈরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিরক্ষা পণ্য রফতানিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে। আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এই সক্ষমতার মানে হচ্ছে ইউ আর প্লেসিং ইউর কান্ট্রি এট এ ডিফারেন্ট লিগ। একসময় সুতা তৈরির জন্য যে সুনাম ছিল, এই টেক্সটাইলের নতুন ভূমিকায়ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরির মধ্য দিয়ে সমর খাতে গৌরব অর্জন করবে বলে আশা সংশ্লিষ্টদের।
ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের 6 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। তাদের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়েছে। বিজিবি জানায়, সকালে গোবস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে 6 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ সদস্যরা। বিষয়টি টের পেয়ে প্রতিহত করে বিজিবি। পরে তাদের শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়। এ ঘটনায় সীমান্ত টহল জোরদার করা হয়েছে। গত 2 মাসে চাঁপাইনবাবগঞ্জের 6টি সীমান্ত দিয়ে 90 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বাংলা সময় আরো থাকছে। চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ কৃষকের। যশোরে ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে তৈরি হয়েছে সংকট। দাবি ব্যবসায়ীদের, মজুদ পর্যাপ্ত বলছে কৃষি বিভাগ। যৌতুকের দাবিতে ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গুরুতর আহত গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। 2019 সালে ভালোবেসে বিয়ে করেন ফরিদপুরের নগরকান্দার ঋতু আক্তার ও মারুফ হোসেন। এরপরই যৌতুকের দাবিতে ঋতুর উপর শুরু হয় নির্যাতন। সংসার টিকিয়ে রাখতে ছোট ভাইয়ের কাছ থেকে স্বামীকে 2 লাখ টাকা এনে দেন ঋতু। সেই টাকা নিয়ে 2021 সালে সৌদি আরবে যান মারুফ। বিদেশে যাওয়ার পর অন্তঃসত্ত্বা ঋতুকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন শ্বশুর বাড়ির লোকজন। সেখানেই জন্ম হয় প্রথম সন্তানের। 2024 সালে দেশে ফিরে স্ত্রী সন্তানকে বাড়িতে নেয়ার পর ঋতুর ঘরে জন্ম নেয় দ্বিতীয় সন্তান। এরপর ফের শুরু হয় নির্যাতন। রোববার রাতে আবারও টাকার জন্য চাপ দেন মারুফ। অস্বীকৃতি জানালে স্বামী শ্বশুর সহকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। আগে একটা ছেলে হয়ে গেছে, পরে একটা বাচ্চা পেটে সংসারটা কন্টিনিউ করার চেষ্টা করছি। ওর বাপ মা ও 3 জন আমাকে প্রচুর পরিমাণ মারে। আশেপাশে মানুষ রাত্রে আসছিল আমার চিৎকার শুনে। আমার ভাই কোনো মাধ্যমে ফোন পাইয়ে যায়, আমার উদ্ধার করছে, এখান থেকে উদ্ধার করে হসপিটাল আনছে। আমার ভাইরে মাইরে ফেলানোর হুমকি দেয়। আমি বিচার চাই। বোন এইভাবে মারে যে টাকা দিতে বাধ্য। এইভাবে আমরা টাকা দিবার পারতেছি না, কারণ আমার ছোট ভাই, আমাদের 2 বোনের ছোট এই ভাই এত টাকা কই পাবে? জুয়া খেলায় নিশা করে এগুলো তো করে হঠাৎ করে আমার কাছে আমার বোনদের ফোন দেয় যে আমার কিছু টাকা দে। পরে আমি থানায় যাই একটা রিপোর্ট করি। আজকে 3 দিন হয়ে যায়, আমাদের কোনো ফিডব্যাক দেয় না থানা থেকে। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন ঋতুর বড় বোন মিতু আক্তার। ঘটনার সত্যতা পেলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার সত্যতা পেয়েছি, আমরা মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম আমরা পরিচালনা করব। নগরকান্দার ভাজনডাঙ্গা গ্রামের মৃত বতুমুন্সির মেয়ে ঋতুর 5 বছর ও 8 মাসের শিশু সন্তান রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের 5 দিন পর আখেত থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। অন্যদিকে রাজশাহীর পবায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার হাসুয়ার আঘাতে চাচা নিহত হয়েছেন। গত 21 আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোহনবাগ গ্রামের রুমন আলী নিজের ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। তার বাবা শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত 2 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য মতে নিখোঁজের 5 দিন পর আক্ষেত থেকে রুমনের লাশ উদ্ধার করা হয়। অটোরিকশা ছিনতাইয়ের জন্য এই হত্যাকাণ্ড জানায় পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজশাহীর পবায় মাঠে কৃষিকাজ করছিলেন ইদ্রিস আলী, তার ছেলে ও ভাতিজা। এ সময় তার সামনেই ছেলে বিড়ি খাওয়া শুরু করলে ধমক দেন বাবা। এ নিয়ে বাবা ও ছেলে বাগবিতণ্ডায় জড়ালে ছেলের পক্ষ নিয়ে চাচা ইদ্রিসকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে ভাতিজা আফজাল। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে চাঁদপুরে এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা পারিবারিক আপিল আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2021 সালের 7 এপ্রিল রাতে কোহিনুরকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের একটি পুকুর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায় লিটন। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে এই রায় দেন আদালত।
চাঁদপুরের মতলব দক্ষিণে নূর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে অভিযুক্ত সুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় আরও 3 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। গোপালগঞ্জে জমিতে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার বরফা গ্রামে ধানের জমিতে বৈদ্যুতিক পাম্প দিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এনায়েত খান নামে এক কৃষক। এ সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তার ছেলে মেহেদি হাসানও। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে শৈলকুপার মোহাম্মদপুর গ্রামের একটি বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় বিদ্যুতের মোটর দিয়ে পানি তুলতে গেলে বিদ্যুতায়িত হন সোহান নামে এক শ্রমিক। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদপুর ও মাগুরায় সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় ভাঙা গোল চত্বর থেকে মোটরসাইকেলে রাতুল ও রাজু নামে 2 যুবক ফরিদপুর যাচ্ছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সড়কের ছিটকে পড়েন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়। এদিকে ফরিদপুর থেকে মোটরসাইকেলে করে মাগুরা যাচ্ছিলেন শফিক আহমেদ। পথে রামনগর বাজার এলাকায় পৌঁছলে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন তিনি। এ সময় পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেখছেন বাংলার সময়। হিমাগারে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিক্ষোভ করেছেন রংপুর, রাজশাহী ও বগুড়ার চাষি ও ব্যবসায়ীরা। দুপুরে রংপুরের নবদীগঞ্জ বাজারে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে আলু ফেলে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করেন আলু চাষি ও ব্যবসায়ীরা। এ সময় সড়কের দুপাশে তৈরি হয় তীব্র যানজট। এদিকে রাজশাহীতে জেলা সুপারিশ কমিটির নির্ধারিত ভাড়া কার্যকরের দাবিতে মানববন্ধন করা হয়েছে। অন্যদিকে একই দাবিতে বগুড়ায় ঢাকা রংপুর মহাসড়কের মাটিডালি বিমান মোড়ে মানববন্ধন করা হয়েছে। সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। 6 বছর আগে বন্ধ হওয়া খুলনা যশোরের 9 রাষ্ট্রায়ত্ত পাটকলের 5টি বেসরকারি ইজারায় চালু হলেও ভাগ্য ফেরেনি শ্রমিকদের। এ সময় একসময় খালিশপুর শিল্পাঞ্চলে 25-30 হাজার স্থায়ী অস্থায়ী শ্রমিক কাজ করলেও এখন 5,000-এর মতো। ইজারার পরও অধিকাংশ অভিজ্ঞ শ্রমিক পাননি কাজ। নতুন শিল্প না হওয়ায় বাড়ছে তরুণদের কর্মসংস্থান সংকটও। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময় দিনরাত চলত উৎপাদন, হাজারো শ্রমিকের পদচারণায় মুখর থাকত খালিশপুর শিল্পাঞ্চল। এখন সেই দৃশ্য অনেকটাই অতীত। ধারাবাহিক লোকসানের কারণ দেখিয়ে 2020 সালে খুলনা যশোরের 9টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেয় তৎকালীন সরকার। বেকার হয়ে পড়েন স্থায়ী অস্থায়ী 30,000 শ্রমিক। 3 মাসের মধ্যে মিল চালুর কথা থাকলেও পেরিয়ে গেছে 6 বছর। পরে 4টি মিল ইজারায় চালু হলেও উৎপাদন সীমিত। ইজারায় চালু হওয়া দৌলতপুর জুট মিলও চলতি বছরের ফেব্রুয়ারিতে লে অফ হয়েছে। সব মিলিয়ে কর্মসংস্থান হয়েছে মাত্র 5,000-এর মতো। অভিযোগ, ইজারার শর্তে আধুনিকায়ন ও অভিজ্ঞ শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও অধিকাংশই কাজে ফিরতে পারেননি। 15,000 লোক এখানে কর্মসংস্থান হবে, কিন্তু আপনি খুঁজেটা দেখেন গা 500 লোক কর্মসংস্থান হবে নাকি? যে টেন্ডার নিয়েছে সে বানাচ্ছে পোলট্রি খামার, সে বানাচ্ছে হাঁস মুরগি পালার খামার, কিন্তু সেই জায়গা লোক কর্মস্থান পাবে মাত্র 200-300 লোকের কর্মস্থান হবে, কিন্তু সেই লোকগুলো আনতেছে বাইরের থেকে। আমরা আশা আছি পাটকলগুলো চালু হলে আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আবার পুনরায় পূর্বের জীবন আমরা ধারণ করব। একটা মিলে ধরেন শ্রমিক কাজ করতে পারবে 3,000, কিন্তু ইজারা নিয়ে সেই মিলে দেখা যায় যে 300 শ্রমিকও কাজ করছে না। শুধু পুরনো শিল্পের কর্মসংস্থানই কমেনি, গত 1 দশকে খুলনা অঞ্চলে গড়ে ওঠেনি শ্রমঘন কোনো শিল্প প্রতিষ্ঠানও। ফলে প্রতি বছর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হওয়া হাজারো তরুণের জন্য স্থায়ীভাবে তৈরি হচ্ছে না পর্যাপ্ত কর্মসংস্থান। মনে করেন এক জায়গায় 10 জন চাকরি মানে অ্যাপ্লাই নিবে, আমাদের 1000 প্লাস আছে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আমরা অনেক চাকরি বাকরি খুঁজেও পাচ্ছি না,
অনেক সময় হচ্ছে কি আমাদের অন্য কাজ কাম ইজি বাইক চালাইতে হচ্ছে। দক্ষিণাঞ্চলের অর্থনীতি সচল করতে হলে পুরনো মিল সচল করার পাশাপাশি নতুন বিনিয়োগ সৃষ্টি করতে হবে। জ্বালানি ও গ্যাস সংকট সহ বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করে পুরনো শিল্প আধুনিকায়নের পাশাপাশি নতুন শিল্প গড়ে তোলার তাগিদ অর্থনীতিবিদদের। গ্যাসের সরবরাহটা নিশ্চিত করতে হবে এবং পাশাপাশি এই সরকারের যে ব্যবসা পরিচালনা করার জন্য অন্য যে সুযোগ সুবিধা এর মধ্যে খুলনাতে থাকাটা বাঞ্ছনীয়। ইজারায় চালু হওয়া মিলগুলোর মধ্যে রয়েছে জেজেআই জুট মিল, ইস্টার্ন জুট মিল, কার্পেটিং জুট মিল ও দৌলতপুর জুট মিল। পাটকলের সাইরেন থেমেছে, কমেছে শ্রমিকের সংখ্যা, তবে থামেনি নতুন কর্মসংস্থানের অপেক্ষা। শিল্পনগরী খুলনার পরিচয় ধরে রাখতে বন্ধ শিল্পের জায়গায় শুধু গেট খুললেই হবে না, খুলতে হবে নতুন কর্মসংস্থানের দরজাও। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দেখছেন বাংলা সময়। যশোরে চাহিদা মতো সার না পাওয়ার অভিযোগ কৃষকের। ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে তৈরি হয়েছে সংকট বলে দাবি ব্যবসায়ীদের। তবে পর্যাপ্ত মজুদ আছে বলছে কৃষি বিভাগ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। চাহিদার তুলনায় কমেছে বরাদ্দের পরিমাণ, ফলে ভরা আমন মৌসুমে কৃষক পর্যায়ে দেখা দিয়েছে সার সংকট। নামমাত্র সার পেলেও তা কিনতে হচ্ছে বাড়তি দামে। যশোর জেলায় ইউরিয়া সারের বার্ষিক চাহিদা ৮৭,৩৫০ মেট্রিক টন, টিএসপি ৩৬,১৫০ মেট্রিক টন, ডিএপি ৩৯,৬৬০ মেট্রিক টন ও এমওপি সারের চাহিদা ৩০,২৫০ মেট্রিক টন। কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকান ঘুরেও চাহিদা মতো মিলছে না ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকার পাশাপাশি খুচরা ডিলারদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে সার উত্তোলন কমিয়েছেন তারা, যার সরাসরি প্রভাব পড়েছে মাঠ পর্যায়ে। যদি এত বেশি দরকার হয় তো বাজার থেকে কিনে দাম দিয়ে কিনে আছে কেন মারোগে, 4 মণ মারোগে, সে তোমার ব্যাপার। তারপরে আবার যাই হোক হাত পায়ে ধরে 1 বস্তা টিএসপি নিয়ে আইছি। সার পাচ্ছি না, আজ 4 দিন ধরে ঘুরে তাও কালকে 1 বস্তা সার দিতে চাইছে। আমি বললাম আমার 2 বস্তা লাগবে, হবে না। টিএসপি লাগবে ধরেন আপনার 150 বস্তা, 200 বস্তা, পাচ্ছি ধরেন 50 বস্তা। সামনে যে আমার ডিলারশিপ থাকবে কিনা এটা আমি যে নিশ্চয়তা পাচ্ছি না। যারা এই সঙ্গে সম্পৃক্ত আছে, হ্যাঁ, তাদের প্রত্যেকের সঙ্গে বসতে হবে। এই একমাত্র সমাধান, সবাইকে নিয়ে বসতে হবে। তবে কৃষি বিভাগের দাবি, সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। মাঠ পর্যায়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে সেটা নিরসনের জন্য আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক মনিটরিংয়ের কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের বলবো যে আপনারা বিচলিত হবেন না, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে চলতি অর্থ বছরে যশোরে চাহিদার তুলনায় ইউরিয়া সারের বরাদ্দ প্রায় 22%, টিএসপি 49% এবং এমওপি সারের বরাদ্দ 15% কম নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, যশোর। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রংপুরে 4 মার্ডারে অভিযুক্ত মুগ্ধ সিদ্ধার্থের ডিএনএ ও ডোপ টেস্টের সিদ্ধান্ত মেলেনি। ধর্ষণের আলামত, দ্রুত রহস্য উন্মোচনের দাবি জামায়াতের। এছাড়া বাংলা সময়, এরপর সন্ধ্যা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।